কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া ইউথ আড্ডায় আমার এসে খুবই ভালো লাগছে। যেটা বলবো সেটা হচ্ছে শুরুতে যে হাসি পেলে একটু জোরে হাসবেন, আর হাসি না পেলে আরেকটু জোরে হাসবেন, যেন বোঝা না যায় যে হাসি পায়নি, ঠিক আছে? প্রথমেই যেটা দিয়ে শুরু করা যায় সেটা হচ্ছে যে আমি আসার আগে এখানে কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম যে একটা যদি একটু চেয়ার দেওয়া যায়, কারণ অনেকক্ষণ পারফর্ম করতে হবে। কিন্তু ওনারা বলেছেন যে না দাদা, যদি আপনি পরে আবার চেয়ার ছাড়তে না চান সেজন্য চেয়ার দেওয়া যাবে না। যাই হোক, যেহেতু স্ট্যান্ড আপ কমেডি আমাকে দাঁড়িয়ে পারফর্ম করতে হবে, দেখবেন স্ট্যান্ড আপ কমেডি করতে গেলে একটা কথা খুব শুনতে হয় যে মাথায় কিছু না থাকলে নাকি স্ট্যান্ড আপ কমেডি করা যায় না। মাথায় কিছু না থাকলে স্ট্যান্ড আপ কমেডি করা যায় না। আমি এই স্টিরিওটাইপ ধারণাটা একদম ভেঙে দিয়েছি, কারণ মাথায় কিছু না থাকলেও স্ট্যান্ড আপ কমেডি করা যায়। এবার এই অবস্থা দেখছেন মাথার, বুঝতেই পারছেন এই নিয়ে তো বিড়ম্বনার শেষ নেই। তবু দেখুন, আমি এই মাথায় একটা সময়তে মানে এই মাথার চুলকে ধরে রাখার জন্য কম যত্ন নিইনি। মানে ধরুন তাতে তেল, শ্যাম্পু, কন্ডিশনার সব দিয়েছি, এত যত্ন নিয়েছি, তারপরেও কিন্তু মাথার চুল থাকেনি। অদ্ভুতভাবে দেখুন, যে চুলের যত্ন নিই না সে চুল থেকেই যায়। হাসতেই পারেন, অসুবিধা কিছু নেই। তবে এই আমাকে দেখে যারা যারা মুচকি মুচকি হাসছেন বুঝতে পারছেন আমাকে দেখে কার কথা মনে হচ্ছে বলুন তো? হ্যাঁ, দাদা ঠিকই ধরেছেন, লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখা। হ্যাঁ ঠিকই, হ্যাঁ আমি সেই। নমস্কার, আমার নাম হচ্ছে শুভদীপ ঘোষ, বর্ধমান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসি দেখেই বোঝা যাচ্ছে তার কথাই বলা হচ্ছে। হ্যাঁ, এবার এই মাথা নিয়ে প্রথমেই বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি যখন জন্মেছিলাম আমার মা বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছে। বাবা বলেছিল টাক হয়েছে। অদ্ভুত ব্যাপার, হোয়াট দ্য টাক। এক জ্যোতিষী আমাকে দেখে প্রথমেই বলেছিলেন ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। কয়েকদিন আগে দেখা হয়েছিল, তখন উনি বললেন যে কমেন্ট একটু এডিট করে নিও, ভবিষ্যৎ নয় শুধু মাথাটা উজ্জ্বল, যা চকচকে টাক। মানে আগে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতাম, আর এখন লাইটের রিফ্লেকশনটা ঠিক করে নিই। মানে এমন অবস্থা হয়ে গেছে যে পাড়ায় লোডশেডিং হলে লোকজন আমাকে বারান্দায় এনে দাঁড় করে দেয়, আমি গোটা পাড়া আলো করে দিই। তারপরেও যেটা বলবো দেখবেন, এটা শুনে ছোট লাইন, একটা ছোট লাইন, তারপর আমাদের হাসি পাবে। আমি এই অবস্থাতেও চুল কাটাতে যাই, ছোট ছোট। তার থেকেও বড় কথা, আমি চুল কাটাতে গেলে যিনি চুল কাটেন সেলুনে, তিনি জিজ্ঞেস করেন দাদা কোনটা কাটবো, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? মানে দেখে মনে হয় যেন বোম ডিফিউজ করছে, লাল তার কাটবো না সবুজ তার কাটবো। কিন্তু আমার তো কনফিডেন্সের অভাব নেই, আমি আবার বলে দিই কাটবো না, রং করাবো। এবার আমি যখনই দেখি যে সেলুনে যাই, তখনই না যে দাদা চুল কাটেন তিনি না খালি বলেন 10 মিনিট পর আসছে, হ্যাঁ বসে আছে। আবার গেছি, একটু বসুন 10 মিনিট পর আসছে, বেশ ঠিক আছে। আবার গেছি, তখন বলেন একটু বসুন 10 মিনিট পর আসছে। এইবার আমি দেখছি না ব্যাপারটা তো মোটেও ঠিক হচ্ছে না, যে কী ব্যাপার। আমি বারবার কী হচ্ছে দাদা, আমি যখনই আসছি বলছে 10 মিনিট পর আসছি। বলছে না আপনি চুল কাটাতে এসছেন তো, এটা দেখে না আমরা সামনে হাসতে পারি না, তাই বাইরে গিয়ে একটু হেসে আসি। বুঝতে পেরেছি, ঠিক আছে। তবে না, আমি কিন্তু থেমে থাকিনি, হোয়াট দ্য টাক। এইবার যেটা ব্যাপার হলো, এই 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 টাকের জন্য প্রেম ভেঙে গেছে, স্বাভাবিক। আমি এবং আমার এক তৎকালীন গার্লফ্রেন্ড পার্কে বসে প্রেম করছিলাম। বেশ একটা আবেগঘন মুহূর্তে সে আমার বুকে মাথা রেখেছে। কোন হারামজাদা ছেলে দূর থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন দিয়েছে সব মেয়েরাই তার বাবার বুকে সুন্দর। প্রেম আর টেকে, হোয়াট দ্য টাক। এরপরে যাতে এই সমস্যাটা থেকে আমি বেরোতে পারি, তার জন্য যেটা করেছিলাম,
আমি ভিডিও দেখা শুরু করি কি করে চুল গজানো যায়। বিভিন্ন রকম ভিডিও আসতে শুরু করলো। একটা ভিডিওতে দেখলাম প্রথমে ডিম ফাটিয়ে দিল, তারপর আদা বাটা দিল, তারপর পেঁয়াজ বাটা দিল, তারপর রসুন বাটা দিল। তারপর ভিডিওটা আমি কমপ্লিট করিনি, তাতে আমি দুটো চিকেনের লেগ পিস দিয়ে সুন্দর একটা আইটেম বানিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু না, আমাদের থামা তো যাবে না। এরপর খবর পেলাম হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। আমারই এক টেকো বন্ধু আছে, তাকে বললাম ভাই চ হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিই, 2 লাখ টাকা খরচ। সে বললো বাপরে, চুলের খরচ? এইবার যেটা ব্যাপার হলো, মানে এই যাদের টাক থাকে না তারা ভীষণ লয়াল হয়। মানে আমারই ওই যে টেকো বন্ধুর কথা বলছি, তার ডিভোর্স হয়ে গেছে বাচ্চা হওয়ার পর। স্বাভাবিক, তার বাচ্চা হয়েছে, ছেলের মাথায় চুল। বুঝে না, তাহলে কোথাও গন্ডগোল আছে? আমার টাক ছেলের মাথায় চুল হলো কী করে? ডিভোর্স হয়ে গেছে। কিন্তু না, থেমে থাকা যাবে না। এইবার যেটা হয় দেখবেন, যাদের না এই টাক থাকে তারা জীবনে একটু বেশি সময় ব্যাচেলার থাকে। এটা সমানুপাতিক সম্পর্ক। এখানে কি সবাই ব্যাচেলার যারা রয়েছেন? কেউ কি এখানে বিবাহিত আছেন? একটু হাত তুলবেন। আপনি বিবাহিত? তাহলে দাদা সামনে বসছেন, ঠিক আছেন। কারণ এখানে যে বিবাহিতরা একটু আগে বসবেন, ব্যাচেলার একটু পিছনে বসুন, কারণ তারা অনেক দিন বাঁচবেন, অনেকগুলো এরকম শো দেখতে পাবেন, হাসতে পারবেন। উনি আজ আছেন কাল নেই, সামনে বসাই ভালো। মনের কথা হেসে দিয়েছেন। এবার ব্যাচেলারদের যেটা মূল সমস্যা হচ্ছে, ব্যাচেলারদের যে রুমটা থাকে না, সেই রুমটা একদম মেশি অবস্থায় থাকে। মেশি মানে কি? যুবভারতীতে আসার পর যে অবস্থাটা হয়েছিল, ঘরটার অবস্থা তাই হয়। মানে ব্যাচেলারদের রুমটা দেখে নাসা অব্দি কনফিউজড হয়ে যায়। অদ্ভুত অদ্ভুত কম্বিনেশন থাকে। কীরকম কম্বিনেশন থাকে? চেয়ারেতে জামা, আবার জামাতে চেয়ার, খাটেতে প্যান্ট, প্যান্টেতে খাট। একটা জলের বোতল থাকে, সেই জলের বোতলের তলাতে অল্প একটু জল থাকে। বেসিক্যালি ওটা জল নয়, 3 মাস আগের রাখা চা ইমোশনাল হয়ে গলে জল হয়ে গেছে। মানে আমি যে রুমটায় থাকতাম, সেই চেয়ারে এত জামা কাপড় থাকতো, মাঝে মধ্যে মনে হতো পাশে বোধহয় কেউ একটা বসে আছে। এবং এই রুমে যদি আপনি জিপিআরএস অন করেন, ওরা দেখবেন আপনাকে সিগন্যাল দিচ্ছে, টার্ন লেফট অ্যাট ডার্টি টি শার্ট। কারণ ব্যাচেলারদের ঘরে পরিষ্কার কিছু পাওয়া যায় না। এইবার ব্যাপারটা হচ্ছে, ব্যাচেলাররা যখন জামা কাপড় পরে, তারা কিন্তু কালার দেখে পরে না, তারা গন্ধ শুঁকে পরে। শুঁকে যখন দেখে যে না, এটা পরলে পাশের লোকটা মারা যাবে না, তাহলে আমি এটা পরতে পারি। এই ব্যাচেলারদের জীবনে সব থেকে বড় শত্রু বলবো না, মানে যাদের বিরুদ্ধে ব্যাচেলারদের নিয়মিত লড়তে হয়, লেসার ইভিল নয়, মানে গ্রেটার ইভিলি, তারা হচ্ছে আশেপাশের বাড়ি কাকিমারা। কারণ আশেপাশে বাড়ি কাকিমাদের রক্ত পরীক্ষা করলে কোলেস্ট্রল সুগার ধরা না পড়লেও সিসিটিভি ধরা পড়বেই। এই ব্যাচেলারদের জীবনে কাকিমাদের একটা বড় ভূমিকা থাকে। এবং কাকিমারা নিজেরা অত্যন্ত সংস্কৃত পরায়ণ, তারা চান সমাজকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু মুখের ভাষা। আমি যখন ব্যাচেলার ছিলাম, মানে আমি বেসিক্যালি ব্যাচেলার ছিলাম, মানে আমি আজকের লোক নই, আমি তোমাদের থেকে অনেকটাই বড় হবো, দাদার থেকে হয়তো একটু কম বড় হবো। মানে আমি ধরো কোন সময় লোক বলবো, আমি যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি তখন নবাব সিরাজদৌল হামাগুড়ি দিচ্ছেন, সেই সময়ের লোক, ঠিক আছে? তো এই কাকিমাদের মুখের ভাষা, আমার সঙ্গে দেখা হলে একটাই প্রশ্ন, বাবা কত বড় হয়ে গেলি। আর তো অপশন নেই কাকিমা। তা আমি আমার নিজেকে ভালো করে চেক করে নিতাম, কোনো ওয়ার্ডরোব ম্যাল ফাংশন হচ্ছে না তো। কাকিমা জানলো কী করে? তার থেকেও খারাপ প্রশ্ন পরেরটা, বাবা তোরটা কবে খাবো? হোয়াট দ্য টাক। কাকু আপনাকে কি বলবে? শুধু কাকিমা নয়, কাকুরাও কম যায় না। এই পাশের বাড়ি একটি কাকু আছেন, যখনই আমি বেরোই আসি, মানে সেই সময় ব্যাচেলার অবস্থাতে, তখন একটাই প্রশ্ন করতো, কি করছিস? বিয়েটা করে নে। কি করছিস? বিয়েটা করে নে। আমি কাকু জিজ্ঞেস করছি, আচ্ছা কাকু তুমি দেখেছি যে বাড়িতে সবজি ভ্যানে করে আসে, এখন তো তুমি এখানেই কেনো, আগে কি করে চলতো? কাকু বলল, আগে আমি বাজার থেকে বাজার করে আনতাম। বাহ, খুব ভালো কথা। আচ্ছা কাকু, এখন তো দেখেছি একজন দিদি এসে তোমাদের রান্নাবান্না করে দেয়, আগে কী করে চলতো? কাকু বলল যে আগে তো আমি নিজেই রান্না করে খেতাম। আমার কাকু, এই আনন্দে থাকার জন্য তুমি কি করো?
কাকু বললো আমি তো বিয়ে করেছিলাম। আমি বললাম বাহ, তাহলে আগে কী করে চলতো? যা হয় আর কি। এইবার আসল জিনিসটাতে আসি, ব্যাচেলার এবং বিবাহিত মানুষের মধ্যে ফারাক কোথায়? ব্যাচেলার প্রথম ঘরে ঢুকে আগে ফ্রিজটা খুলে দেখে কিছু খাবার জিনিস আছে নাকি, তারপর খাটে যায়। আর বিবাহিতরা প্রথম ঘরে এসে আগে খাটটা দেখে কিছু নেই, তারপর ফ্রিজটা খুলে। এইবার ব্যাচেলারদের ফ্রিজে ডিম থাকে, তারা 3টে রান্না দারুণ করতে পারে ব্যাচেলাররা। 1 ডিম, 2 ডিম ভাজা, 3 ডিম দিয়ে কিছু একটা হলেই হলো। ব্যাচেলারদের বাথরুম, ওটা বেসিক্যালি বাথরুম নয়, ওখানে আপনি কি পাবেন না, সব কিছু পাবেন, কিন্তু ওখানে একটি মাত্র শ্যাম্পুর বোতল থাকে, ওটাই ওদের কাছে ডিটারজেন্ট, ফেস ওয়াশ, বডি ওয়াশ। আমার যে পার্টনার ছিল সে আমাকে না বলে সমস্ত শ্যাম্পু মেখে নিয়েছে। আমি বললাম ভাই একবার তো বলতে পারতিস, আমার শ্যাম্পু মেখে নিলি। বলেছে শোন, ব্যাচেলাররা এক জায়গায় থাকলে আমার বলে কিছু হয় না, সবটাই আমাদের। মানে ভাবুন কি স্ট্রং কমিউনিজম, একটা সিট তাও কি স্ট্রং কমিউনিজম, আমার বলে কিছু হয় না, সবটা আমাদের। ব্যাচেলারদের রুমে চার্জার একটি থাকে, ওটাও আমাদের, সবাই চার্জ দিই। আর ওই ভয়ে কোনো ব্যাচেলার তার গার্লফ্রেন্ডকে নিজেদের মেশে আনতে চায় না। এবার আছে ব্যাচেলারদের বাজেট, এটা খুব বড় ফ্যাক্টর। দেখবেন মাসের প্রথম 2 দিন ব্যাচেলারদের ওয়ালেটটা ভীষণ মোটা থাকে, মানে বসতে অসুবিধা হয়, একটা সংবেদনশীল জায়গা এমন লাগে। কিন্তু মাসের শেষের দিকটা ওটা এত রোগা হয়েছে যেন মডেলিং করবে। ব্যাচেলাররা প্রথম মাসের 2 থেকে 3 দিন নিজেরা আলোচনা করে কি অর্ডার করা যায়, এ বলে ওটা অর্ডার কর, এ বলে সেটা অর্ডার কর। আর মাসের 28-29 তারিখে এসে তারা যেখান থেকে অর্ডার করতো সেই অ্যাপগুলো রিভিউগুলো পড়ে, চিকেনটা খুব টেস্টি ছিল, জুসি, ওইটা পড়ে আনন্দ পায়, মানে মানসিকভাবে খায়, খাওয়ার মতো টাকা তাদের থাকে না। ব্যাচেলারদের রুমে বেডশিট হয় না, কারণ কি? আমি একটা বন্ধুর, সেও ব্যাচেলার, রুমে গেলাম, দেখলাম একটা তোষক পাতা আর একটা বালিশ রয়েছে। আমি না এখানেই, মানে চাদর কোথায়? বললো না 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 না, কারণ বাড়িওয়ালা বলেছে 7 দিন পর তাড়িয়ে দেবে, নতুন বাড়িটা গিয়ে একটা চাদর কিনবো, ওদের নতুন করে চাদর কিনতে হয় না। আর ব্যাচেলারদের বাড়িওয়ালারা ভাড়াও দিতে চায় না। তুমি ব্যাচেলার? হ্যাঁ। নেশা করো? না। কোনো মহিলা চক্কর আছে? না। তাহলে ভাড়া দিয়ে লাভ কি? তুমি বেঁচে আছো কেন? ঠিকই তো, কী করতে হবে, বেঁচে আছি। ব্যাচেলারদের ঘরে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাবেন, দেখে মনে হয় ঘরে ডাকাতি হয়ে গেছে, চারিদিক বিধ্বস্ত। মানে যদি কোনো ব্যাচেলার রুমে ডাকাত ঢোকে না, ঢুকে বুঝতে পারবে না এই ঘরে কি আমরা আগে ডাকাতি করেছি, না 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 এই ঘরে মোছে আগে ডাকাতি করেছে, ভুল হয়ে গেছে, পাশের রুমটা চলে যাবে। ইনফ্যাক্ট ডাকাত হয়তো ব্যাচেলারকে হোয়াটসঅ্যাপ করে আসবে, বলে একটু রুমটা গুছিয়ে রাখবে, একটা বেসিক এথিকেট মেনটেন করতে হতো, যে ডাকাতি করবে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো, তোমরা একটু গুছিয়ে রেখো। ব্যাচেলাররা কিন্তু কথা শোনে না, ওই যে বললাম হোয়াট দ্য টাক। এবার ব্যাচেলারদের জীবনে একটা বড় জিনিস হচ্ছে, মানে এটা খুব আছে যে মানে ব্যাচেলাররা নাকি পড়াশোনা করে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন, সবসময় সত্যি নয়। আমি যেখানে থাকতাম আমরা প্রত্যেক দিন রাত্রির 12টা অবধি পড়তাম, শুয়ে পড়তাম, পরের দিন দুপুর 12টায় উঠতাম। এবার ব্যাচেলারদের জীবনে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মোবাইল। তোমাদের সবার তো মোবাইল আছে, এখন তো একটা দুটো অনেকগুলো করে মোবাইল থাকে। আমাদের সময় যখন প্রথম মোবাইল আসে, তখন মোবাইলে যেটা সব থেকে ভালো দিক ছিল ব্যাটারি, খুব ভালো ব্যাটারি ছিল। মানে আমি তো বললাম তো আজকের লোক নই, তো আমাদের সময় যে মোবাইলগুলো ছিল তখন বছরে 2বার চার্জ দিতে হতো, একটা নেতাজির জন্মদিনে, একটা যীশু খ্রিস্টের জন্মদিনে। মানে একবার জানুয়ারিতে চার্জ দিতাম, একটা ডিসেম্বরে চার্জ দিতাম, তাতেই হয়ে যেত। তখন মোবাইলে কথা বলা যেত। এখন কি হয়, মোবাইলে তো আপনার ক্যামেরা, র্যাম, 4K ডিসপ্লে, দাঁত মাজার ব্রাশ, মাজন, হাওয়াই চটি, কান খোঁচানো কাঠি সব দিচ্ছে। এরপর নাকি আবার বলছে এক্সট্রা ফিচার হচ্ছে ওটাতে কথাও বলা যায়।
এখনকার মোবাইলগুলো দেখবেন, মানে এখনকার স্মার্টফোনের ব্যাটারি আর এই জেনজির প্রেমটা অনেকটা একই রকম, মানে 100%। হুট করে দেখবেন 20%, তারপর বন্ধ হয়ে গেল, ডিলিট করতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। মোবাইল পাল্টানোর দরকার নেই, একটু সারিয়ে নিও, ঠিক আছে? বারবার কত মোবাইল পাল্টানো যায় প্রেমের জন্য। এখন তো আমি বাড়িতে, আমার ইস্ত্রি দরকার ছিল, আমি ইস্ত্রি কিনে নিয়ে একটা ফোন কিনে নিয়েছি। কথা হয় গরম হয়ে যায়, প্যান্টটা ইস্ত্রি করে নিই। ফোন এত গরম হয়, নর্মাল চ্যাট করি তাও লোকে বলে হট চ্যাট করছিস। ইস না, সত্যি কথাটা, ঠিক আছে? দেখবেন একটা সময় ছিল, আমি ধরুন পল্টুকে ফোন করছি, 10-12 বার রিং হলো, পল্টু ফোন ধরলো না, মানে আমি বুঝে গেলাম যে পল্টু ফোন ধরছে না, হয় সে ফোনের কাছাকাছি নেই বা ফোনটা কোনো কারণে ধরতে পারছে। এখন দেখবেন প্রথম 3-4 বার রিং হয়, তারপর বলে দ্য নাম্বার হুইচ ইউ হ্যাভ ডায়ালড ইজ নট রেসপন্ডিং টু ইউর কল। ভাগ্যিস বললি, আমি তো ভাবলাম যে এতক্ষণ বোধহয় পল্টু ফোনের মধ্যে ঢুকে মুখে ক্রুক ক্রুক করে শব্দ করছিল। এখানেই থেমে থাকে না, তারপর আবার রেকমেন্ড করে প্লিজ ডায়াল আফটার সাম টাইম। কেন? পল্টু আমার বন্ধু, আমি তার বাড়িতে যাব রে, তোকে কে বলতে বলে আমি ফোন করি আর না করি? স্মার্টফোন আসার পর থেকে না এই জেনজি শ্রদ্ধাশীল হয়ে গেছে, এদের সম্বন্ধে ভুল ধারণা, মাথা নিচু, কারোর দিকে চোখে চোখ তুলে কথা বলে না। এই স্মার্টফোনের চক্করে আমার আবার একটা ব্রেকআপ হয়েছিল। রাত্রির 11টায় ফোন করেছি, ওদিক থেকে এলো দ্য নাম্বার হুইচ ইউ হ্যাভ ডায়ালড ইজ টকিং টু সামওয়ান এলস। রাত্রির 11টা, সামওয়ান এলস। আমি তো লয়াল, হোয়াট দ্য টাক, কোনো প্রশ্নই নেই, ওইভাবে প্রেম হতেই পারে না। আমরা আগেকার দিনের লোক। আমি বলেছিলাম, মানে এক সময় আমি এক গার্লফ্রেন্ডকে বলেছিলাম, শোনো না, আমার ফোনটা না বুক পকেটে রাখলে বুকটা কেমন ধরপড় 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 করে। আমার গার্লফ্রেন্ড বলেছিল ঠিক আছে, পরের দিন থেকে ডেটে আসার সময় ফোনটা তুমি তাহলে প্যান্টের পকেটে রেখো। হাসতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফোনে, স্মার্টফোনে আর একটা জিনিস হচ্ছে সব থেকে বাজে হচ্ছে ফোনেটিক্স। ফোনেটিক্স জানো তো? ওই ধরো তুমি, TUMI, ওই যেমন, হ্যাঁ জানি। তো এইরকমই একটা বৃষ্টির দিনে আমি আবেগঘন মুহূর্তে গার্লফ্রেন্ডকে টেক্সট করেছিলাম, আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে। খুব স্বাভাবিক ফোনেটিক্সে লিখেছিলাম AAI BRIST, বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে। তারপরে আমার 2 ঘন্টা লেগেছিল গার্লফ্রেন্ডে বাবাকে বোঝাতে DHAN ওটা ধান, আপনাকে মেয়েকে আমি ধান দেবো মেপে বলেছি। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, ব্যাচেলার হচ্ছে, আমি ফোনেও কথা বলছি, কিন্তু ব্যাচেলার এই যে কুমারত্ব, এটাকে তো ঘোচানো দরকার। আর কতদিন চলবে, তাই না? চারিদিকে এত প্রকল্প, এরকম যদি একটা ধরে বিয়ে দিয়ে দেওয়ার প্রকল্প থাকতো খুব ভালো হতো, তখনও চালু হয়নি। এইবার যেটা হলো, আমার একান্ত বিয়ে হচ্ছে না দেখে আমি ঠিক করলাম ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাড দেবো। এখানে কি কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে তোমাদের আছে প্রোফাইল? বলতে পারো, আমি খুঁজবো না, আমি অনেক দিন কাটবো। আমি ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাড দিয়ে দেখলাম 100টার মধ্যে অন্তত 98 জন মেয়েদের বায়োতে লেখা লুকিং ফর এ কেয়ারিং আন্ডারস্ট্যান্ডিং পার্টনার। খুব ভালো। তবে পল্টু, ওইটা মানে হচ্ছে তুমি যাই করো বিয়ের পর তোমাকে বলতে হবে সরি জান, আমার ভুল হয়ে গেছে। লুকিং ফর এ আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং পার্টনার। তবে হ্যাঁ, এই ম্যাট্রিমোনিয়াল সাইটে প্রোফাইল খোলার পর থেকে আমি আর মানুষ নই, একটা আইডি হয়ে গেছে। আমার নাম তখন 2,66,522। আমার বাবা বিশেষ উৎসাহী হয়ে ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রোফাইলটা দেখাশোনা করতেন। বাবার এমন বদভ্যাস হয়ে গেছে, মেয়ে দেখে দেখে অটো করে যাচ্ছি, বললো ওই দেখ 3,56,210, আইডি দেখে চিনে যাচ্ছে, ছবি দেখে। এত ঘেটে ঘেটে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? ম্যাট্রিমোনিয়াল সাইটে আবার লেখা থাকে হরোস্কোপ, মানে আপনার প্রেম নির্ভর করছে শনি কার মাথায় নাচবে তার উপর। হরোস্কোপ ম্যাচ করতে হবে, ঠিক আছে? আমাকে এক জ্যোতিষ দেখে বলেছিল তোমার তো মঙ্গলে দোষ আছে। সরি, ওটা মঙ্গল নয়, ভুল হচ্ছে। এইবার যেটা ব্যাপার হলো যে ম্যাট্রিমোনিয়াল সাইটে রিজেকশানগুলো অদ্ভুত হয়। মানে ধরুন আমি রিকোয়েস্ট পাঠালেন, কথা হলো, তারপর ওদিক থেকে রিপ্লাই হলো যে
ইউর প্রোফাইল ডাজ নট ম্যাচ আওয়ার এক্সপেকটেশনস। বাবা, এত অপমান তো HR ইন্টারভিউ দিতে কেউ করে না, যেটা ম্যাট্রিমোনিয়াল সাইটে হচ্ছে। এবার ম্যাট্রিমোনিয়াল সাইটের একটা মজা আছে, ওখানে মানে এটা কে বলুন তো, আপনার সামনে চমচম, জিলিপি, ল্যাংচা সব দিয়ে দিল, এবার জিভে একটা প্লাস্টিক জড়িয়ে দিল, দিয়ে কোনো লাভ নেই। ম্যাট্রিমোনিয়াল সাইট হচ্ছে এক্স্যাক্টলি তাই, আপনাকে সমস্ত ছবি দেখিয়ে দেবে, তারপর আপনাকে কিছু একটা পে করতে হবে, তবে আপনি এগুতে পারবেন। এখানে অনেকগুলো প্ল্যান থাকে। 100 টাকার প্ল্যান, আপনাকে কিছু ছবি দেখাবে। দাদা উঠে চলে যাচ্ছে ম্যাট্রিমোনিয়াল সাইট শুনে, আসুন দাদা, আমি বসুন, হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল সাইট আমরাও অ্যাড দেবো আবার নতুন করে, হ্যাঁ ঠিক আছে। প্রথম প্ল্যান হচ্ছে একটা সিলভার প্ল্যান, এখানে শুধু ছবি দেখানো হয়। তারপর হচ্ছে গোল্ড প্ল্যান, টাকাটা একটু বাড়লো, এখানে চ্যাট করতে দেওয়া হয়। তারপরটা হচ্ছে ডায়মন্ড প্ল্যান, অনেকটা টাকা, এখানে আপনাকে একটা ডেমো বিয়ে দিয়ে দেখানো হবে, অনেকটা টাকা দিয়েছেন। এবার অবশেষে ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার একটা প্রোফাইল পছন্দ হলো, বেশ সুন্দর একটা প্রোফাইল, তার বায়োতে লেখা আছে ফ্রেন্ডশিপ ম্যাটার্স। খুব ভালো, মানে বিয়ে মানে তো একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই তো মনে হচ্ছে, করো তারপর বুঝবে, এখন তো বলছো ফ্রেন্ডশিপ ম্যাটার্স। খুব ভালো হলো, দুই পরিবারের মধ্যে আলাপ আলোচনা হলো, মানে এতটাই ফ্রেন্ডশিপ হয়ে গেল দুই পরিবারের, যে দুই পরিবার মিলে আমার জন্য মেয়ে দেখতে লাগলো। ওই পাত্রীর বাবা আমার বাবার কাঁধে হাত রেখে বললো, না না না, ও তো আমার ছেলের মতো, ওর একটা ভালো জায়গায় বিয়ে দেবো। ফ্রেন্ডশিপ ম্যাটার্স। আমি আবার ওই কাকুর নম্বরটা সেভ রাখলাম এখানে, বাবা 1 আর বাবা 2 বলে। ফ্রেন্ডশিপ ম্যাটার্স। এইবার যেটা হলো সেটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল সাইটে যদি প্রোফাইল খুলে থাকো খুব সাবধানে, কারণ ওখানে ফেক জিনিসে ভর্তি থাকে। আমি নিজে দেখেছি বিয়ের জন্য অ্যাড দিয়েছে কিয়ারা আদবানি, হতে পারে কিয়ারা আদবানি ছবি দিয়েছে বিয়ের জন্য? এতটা খারাপ অবস্থা পড়েছে। আমার নয় খারাপ অবস্থা মানলাম, আমার নয় হোয়াট দ্য টাক, তা বলে কিয়ারা আদবানি? তার থেকেও বড় কথা, ছবি দিয়েছে স্মৃতি মান্ধানার, স্মৃতি মান্ধানাকে তো সবাই চিনি আমরা, ছবি দিয়েছে স্মৃতি মান্ধানার, আর তলাতে লিখেছে বাবার একমাত্র মেয়ে, বাবার দোতলা বাড়ি, সেলাই ডিপ্লোমা, গানের গলা ভালো। লিমিট আছে তো একটা ফেক প্রোফাইলের, স্মৃতি মান্ধানা, গানের গলা ভালো, সেলাই ডিপ্লোমা। খুব সাবধান, বেসিক্যালি ওটা কিন্তু স্ক্যাম একটা, হ্যাঁ কেউ যেন ভুলেও স্ক্যান করে দিও না। এবার অবশেষে আমার একটা বিয়ে হলো, এটা কেউ হাসবেন না, এটা একটা খুব সিরিয়াস জিনিস, দুঃখের জিনিস। হ্যাঁ, এটা বিয়ে হলো। বিয়ের পর একটা রিচুয়ালস থেকে কালরাত্রি জানা আছে? কি হয় বলতে পারবে কেউ কালরাত্রিতে? কালরাত্রিতে দাদা জানা আছে না, বর বউ মুখ দেখে না, তাই তো মাঝের দিনটা, মানে বিয়ে মাঝের দিনটা হচ্ছে কালরাত্রি, ওই দিন বর বউ মুখ দেখে না, তারপরের দিন হচ্ছে ফুলসজ্জা। এই কালরাত্রিটা কেন চালু হয়েছিল আমি কালরাত্রি পার করার সময় বুঝতে পেরেছিলাম, কারণ কালরাত্রি এই জন্যই চালু হয়েছিল, ডিনারটা যদি হেভি থাকে তাহলে ব্রেকফাস্টটা স্কিপ করা উচিত, মাঝে কালরাত্রি, পরের দিন ফুলসজ্জা, সেই জন্য বর বউয়ের মুখ দেখা হয় না। অ্যারেঞ্জ ম্যারেজে এমনি সব ঠিক আছে, মানে বেসিক লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজে কোনো ডিফারেন্স নেই, শুধু ফুলসজ্জার সময় একটু বোঝাতে অসুবিধা হয়, আবার ফালতু সময় নষ্ট হয়, অ্যারেঞ্জ ম্যারেজ তো লাভ ম্যারেজের অবস্থাটা হয় না। এরপরে যেটা আমরা ঠিক করলাম হানিমুনে যাব। হানিমুন জিনিসটা কি কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ বলো না কিন্তু, হ্যাঁ দেখছে টিভিতে। হ্যাঁ, হানিমুন জিনিসটা হচ্ছে গিয়ে, মানে আমরা যারা ছোটোখাটো পারফর্ম করি, হানিমুন তাদের কাছে প্রথম বড় স্টেজ শো। বিয়ে যদি ডিসলোকেশন হয়, হানিমুন হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। এইবার অবশেষে আমরা একটা হানিমুনে প্ল্যান করেছি, কিন্তু আমি তো বাড়ির একমাত্র ছেলে, সেজন্য আমার বাবা মা মনে করে যে পৃথিবীতে যাই বিপদ সেটা আমার সঙ্গে, মানে ট্রেনের দরজায় কেউ যদি একজন পড়ে যায় চলন্ত ট্রেন থেকে, সেটা আমি। সেজন্য আমাকে এবং আমার বউকে ডেকে তার একটা ক্লাস নিল হানিমুনের, বাবা ছেলের হানিমুনের ক্লাস নিচ্ছে। তারা বলে দিল, শোনো, ট্রেনে যদি কেউ কোনো বিস্কুট দেয় খাবে না। কেন? বললো কারণ বিস্কুটে বিষ মেশানো থাকতে পারে। মানে এমন বললো যেন বিষ দিলে খাবে, কেন ওতে বিস্কুট মেশানো থাকতে পারে। তারপর বলল ব্যাগেতে সব সময়তে বৌমার ব্যাগেতে ফোন নাম্বারটা লিখে রাখ। আমি বললাম কেন?
বললো না, বলা যায় না, রাত্রিবেলাতে যদি গাড়ি এসে ধাক্কা মারে তাহলে ফোন করতে পারে। মানে এরম ভাবুন, একটা গাড়ি এলো, ব্যাগ, ফোন নাম্বার আছে, ওটা হোয়াটসঅ্যাপ, ধাক্কা মারলো, তারপর বললো হ্যাঁ ধাক্কা মেরেছি। সমস্ত এইসব ক্লাসের পর আমরা ঠিক করতে পারছি না কোথায় যাব, পাহাড় না সমুদ্র। কিন্তু আমি বউকে এটাও বোঝাতে পারছি না যে হানিমুন একটা অ্যাক্টিভিটি বেসড প্রজেক্ট, এখানে লোকেশন ম্যাটার করে না। তারপর ঠিক হলো আমরা যাব থাইল্যান্ডে। কিন্তু নিজের বউকে নিয়ে থাইল্যান্ডে যাওয়াও যা, আর বাড়ি থেকে ভাত নিয়ে বিয়ে বাড়ি খেতে যাওয়া তা। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম বকখালি যাব। ঠিক আছে, থাইল্যান্ড ছিল, এখন বকখালি। মানে তখন যদি ভালো করে পড়াশোনা করতাম হানিমুনের গোলটাও পাল্টে যেত। তখন পড়াশোনা করিনি বলে আজকে বকখালি। হানিমুনে যখন যাবে তোমাদের দুটো টিপস দিয়ে রাখি, পরে কাজে লাগবে, পরে বলো যে ওই পাড়ার জেঠুটা বলে গেছিল। সেটা হচ্ছে হানিমুনে গেলে 1 নম্বর হচ্ছে সেখানে যেন কোনো ব্রেকফাস্টের টেবিল না থাকে, যারা হানিমুনে যায় তারা ব্রেকফাস্ট করে না। আর 2 হচ্ছে কষ্ট করে ডবল বেড বুক করে পয়সা নষ্ট করো না। এটা আমি এক্সপ্লেন করছি না, ঠিক আছে? এবার হানিমুনে গিয়ে আমরা একটা রুম বুক করলাম। সেখানে গিয়ে দেখলাম কিচ্ছু নেই, শুধু ঘর, মেঝে আছে, ছাদ আছে, 4টে দেয়াল আছে। আমি ডাকলাম হোটেলের রিসেপশনে, কি হলো? বললো দেখুন যারা হানিমুনে আসে হয় খাট ভাঙে কিংবা খাট থেকে পড়ে কোমর ভাঙে, ওই জন্য কিছু রাখিনি। তাহলে প্যাকেজে কি আছে? বললো 2টো আছে, একটা হচ্ছে 1000, একটা হচ্ছে 10,000, কোনটা দেখাবো? 1000টাই দেখান, গরিব মানুষের হানিমুন। বলে 1000, ঠিক আছে। বলে এই এদিকে আয়। তারপর দেখলাম একটা লোক একটা পাটা, 4টে পায়া, হাতুড়িয়া পেরেক দিয়ে গেল, বললো নিজেরা খাট বানিয়ে থাকুন। এটা হচ্ছে 1000-এর প্যাকেজ। এরপরে হানিমুনে মেন শুরু হলো না, ওটা শুরু হয়নি, ওটা বলার মতো জিনিস না। বোচকাদা অফিস থেকে ফিরে বৌদিকে বলছে, কী বলছো, দেখছো না এখন বাচ্চাদের আমি পড়াচ্ছি, এখন যাও পরে এসো। আবার 2 ঘন্টা পর গেছে, দেখছো না বাচ্চাদের এখন খাওয়াচ্ছি। আর এইসব কী কথা, বরং বাচ্চাদের সামনে বলবে চলো ডিশগুলো ধুয়ে ফেলি। আবার রাত্রি বেড়ে গেছে, বলছে চলো ডিশগুলো ধুয়ে ফেলি। হাট, দেখছো না বাচ্চাদের এখন ঘুম পাড়াচ্ছে, যাও এখন। এইবার বোচকাদার রাগে দুঃখে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ বৌদি মনে আছে, ঘুম থেকে উঠে বোচকাদাকে ডেকেছে, বলছে চলো এবার ডিশগুলো ধুয়ে ফেলি। বোচকাদা রেগে ঘুম থেকে উঠে বললো, শোনো ডিশ অল্প ছিল তাই নিজেই ধুয়ে ফেলেছি। থ্যাংক ইউ সো মাচ। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, ভাই ভাই কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা।